ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। ক্লাস 10 অজৈব রসায়ন চ্যাপ্টার থেকে আমরা বিগত ক্লাসে অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতি, শিল্প প্রস্তুতি এবং অ্যামোনিয়া গ্যাসের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে জেনেছি। এছাড়াও ইউরিয়ার শিল্প উৎপাদন সম্পর্কেও জেনেছি। এবার আজকে আমরা জানব এই একই চ্যাপ্টার থেকে যে হাইড্রোজেন সালফাইড গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতি, এবং যাকেও আবার আমরা বলতে পারি যে হাইড্রোজেন সালফাইডকেও আমরা বলি সালফিউরেটেড হাইড্রোজেন। অ্যাকচুয়ালি তোমরা অনেক ছোট ক্লাস থেকেই জানো যে পচা ডিমের গন্ধযুক্ত এবং বিষাক্ত গ্যাস হচ্ছে আমাদের এই হাইড্রোজেন সালফাইড। তাহলে এই হাইড্রোজেন সালফাইড যদি বিষাক্ত হয়, তাহলে একে আমরা পরীক্ষাগারে তৈরি কেন করি? এবং এটাও তোমরা এই ক্লাসেই পড়বে, ক্লাস 10এই পড়বে, কিন্তু বিগত ভিডিও ক্লাসে আমি বলবো যে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে না কিছু ধাতব মূলককে শনাক্তকরণের জন্য আমরা পরীক্ষাগারে ব্যবহার করি। তো সেই জন্যই আমরা এই গ্যাসটাকে শুধু পরীক্ষাগারেই ব্যবহার করি বিভিন্ন ধাতব মূলক শনাক্তকরণের জন্য। তো অ্যাকচুয়ালি যে আমরা পরীক্ষাগারে এই হাইড্রোজেন সালফাইড গ্যাসকে কি করে প্রস্তুত করতে পারি সেটা দেখব আমরা। প্রথম, একে প্রস্তুত করার জন্য কি কি লাগবে? প্রথম লাগবে রাসায়নিক দ্রব্য। এবার হাইড্রোজেন সালফাইড গ্যাসকে পরীক্ষাগারে তৈরি করার জন্য কি কি লাগে? প্রথম লাগে ফেরাস সালফাইড, ফেরাস সালফাইড, যার সংকেত হয় FeS, ফেরাস সালফাইড। এবং সঙ্গে 2 নাম্বার প্রয়োজন লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড, যাকে বলি আমরা H2SO4 ব্র্যাকেটে লঘু বা ডাইলিউট। অ্যাকচুয়ালি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার কেন করা হয় না আমি তারও কারণ বলবো। এবং যদি ক্লাসটা মন দিয়ে দেখো, আমি সম্পূর্ণ বিষয় পুঙ্খানুপুঙ্খ বলবো যে কি ঘটছে, কেন ঘটছে, এবং তোমরা খাতাতে নোট করবে এবং বুঝবে। তাহলে প্রথম, এই পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় দ্রব্য রূপে আমরা ব্যবহার করি ফেরাস সালফাইডকে এবং সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড। এবং এই বিক্রিয়া এই গ্যাস উৎপন্ন করার শর্ত কি হয়, বিক্রিয়ার নীতি ও শর্ত। বিক্রিয়ার নীতি ও শর্ত কোন নীতিতে বা কোন শর্তে আমরা H2S গ্যাসকে প্রস্তুত করি। অ্যাকচুয়ালি এই যে হাইড্রোজেন সালফাইড গ্যাস, এর সংকেত কি হয় H2S। হাইড্রোজেন সালফাইড এর সংকেত হয় H2S বা সালফিউরেটেড হাইড্রোজেন। তাহলে কি নীতি শর্ত? যে সাধারণ তাপমাত্রায় আমাদের রুম টেম্পারেচারে, যে দেখো এই ছবিতে আমি কিন্তু কখনো কোনো বার্নার দিয়ে আগুন দেইনি, এই বিক্রিয়াতে এই প্রসেসে কোনো তাপ দরকার হয় না। আমরা নিজেরা যখন কলেজে পড়তাম সেই সময় নিজেরা আমরা কেমিস্ট্রি ল্যাবে H2S গ্যাসকে উৎপন্ন করেছি। তো সাধারণ তাপমাত্রা, এক্সট্রা কোনো টেম্পারেচার দরকার নাই। সাধারণ তাপমাত্রায় ফেরাস সালফাইডের সঙ্গে ফেরাস সালফাইডের যার সংকেত কি FeS, সাধারণ তাপমাত্রায় ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 বিক্রিয়ায় H2S গ্যাস
মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। কি হয় অ্যাকচুয়ালি, যে এই যে এটা যাতে উল বোতল, একে বলে উল বোতল। এবার এই উল বোতলের নিচে হ্যাঁ না হয় ফেরাস সালফাইড, হ্যাঁ এই ফেরাস সালফাইড কঠিন, এটাই সলিড, এর নিচে নেওয়া হয় এভাবে ফেরাস সালফাইড আছে কঠিন। এবার এই ফেরাস সালফাইডকে রাখা থাকে জলের মধ্যে, এই ফেরাস সালফাইডকে ডোবানো হয় জলের মধ্যে। এবং জলের মধ্যে কেন তারও কারণ বলবো। ফেরাস সালফাইডকে জলের মধ্যে ডোবানো থাকে এভাবে। আর এই যে উল বোতল, এর দুটো আছে ছিদ্র, এবং দুটো ছিদ্রের একটা ছিদ্রের মধ্যে দিয়ে একটা রবার কর্কের মধ্যে দিয়ে একটা দীর্ঘনল ফানেল আমরা প্রবেশ করাই, মানে প্রবেশ করানো থাকে। এবার এই ফেরাস সালফাইড যে কঠিন, এ তো জলের মধ্যে ডুবে আছে। এবার এই দীর্ঘনল ফানেল দিয়ে না আমরা 1:1, আমরা 1:1 অনুপাতে 1:1 অনুপাতে আমরা এর মধ্যে দিয়ে কাকে প্রবেশ করাই, লঘু সালফিউরিক অ্যাসিডকে, মানে H2SO4 ডাইলিউট লঘু আমরা প্রবেশ করাই। তার মানে এই যে উল বোতল, এর নিচে ফেরাস সালফাইড সেই কঠিন পদার্থটা আছে, এবং যাকে জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। কেন হয় বলছি। এবং এই উল বোতলের একটি ছিদ্র দিয়ে একটা দীর্ঘনল ফানেলকে একবারে জলের গভীর পর্যন্ত ডোবানো হয়। এবারে দীর্ঘনল ফানেল দিয়ে 1:1 অনুপাতে লঘু সালফিউরিক অ্যাসিডকে খুব ধীরে ধীরে ঢালা হয়, খুব ধীরে ধীরে। কেন ধীরে ধীরে কেন? কারণ আমরা সবাই জানি যে H2S গ্যাস খুব বিষাক্ত গ্যাস, এবং যদি অনেক ঢেলে দিই তাহলে এই গ্যাস জারে এত বেশি পরিমাণে H2S গ্যাস উৎপন্ন হবে, সেটা বাইরে কিন্তু বাতাসে মিশে যেতে পারে। এবং সেই জন্য ওই ল্যাবে যদি মিশে যায় তাহলে কিন্তু ওই ল্যাবের বায়ু দূষণ করবে, এবং অনেক মানুষ কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। সেই জন্য এই বিক্রিয়াকে, মানে এই প্রসেসকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা দীর্ঘনল ফানেল দিয়ে খুব সাবধানে এবং অল্প অল্প পরিমাণে 1:1 অনুপাতে লঘু সালফিউরিক অ্যাসিড ঢালা হয়। এবং যখনই এই নলের মধ্যে দিয়ে যখনই এই লঘু সালফিউরিক অ্যাসিড এই ফেরাস সালফাইডের সংস্পর্শে আসে, তখনই এখান থেকে তৈরি কি হয় H2S গ্যাস, এখান থেকে বেরিয়ে আসে H2S গ্যাস, এবং সঙ্গে কিছু পরিমাণ জলীয় বাষ্পও থাকে সামান্য পরিমাণে। তাহলে কি বললাম যে অ্যাকচুয়ালি যে এই দীর্ঘনল ফানেল দিয়ে আমরা 1:1 অনুপাতে লঘু সালফিউরিক অ্যাসিডকে এই দীর্ঘনলের মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে অল্প অল্প করে ঢালা হয়, যাতে বেশি ঢাললে পরে অনেক বেশি পরিমাণে H2S গ্যাস উৎপন্ন হবে। হ্যাঁ, ফলে কিন্তু একে নিয়ন্ত্রণ করা যাবে না, ফলে আমাদের সেই ল্যাবে বা সেই বাতাসের মধ্যে মিশে যেতে পারে, ফলে সেখানে বায়ু দূষণ হতে পারে। সেই জন্য ঢালা ঢালা হয়। এবার বাকিটা আমি দেখাচ্ছি পরে। এবার অ্যাকচুয়ালি এখানে বিক্রিয়াটা কি ঘটে, এবার হবে বিক্রিয়ার সমিত সমীকরণ। বিক্রিয়ার সমিত সমীকরণ, বিক্রিয়ার সমিত সমীকরণ কি হয়? তাহলে এখানে কি রাখা আছে? ফেরাস সালফাইড যে হয় সলিড, এস মানে সলিড কঠিন। এবার ওর সঙ্গে আমরা কি ঢালছি? দীর্ঘনল ফানেল দিয়ে 1:1 অনুপাতে লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 ব্র্যাকেটে লঘু ঢাললাম। এবং এক্ষেত্রে আমাদের এক্সট্রা কোনো টেম্পারেচার দরকার নাই, ও সাধারণ তাপমাত্রাতেই বিক্রিয়া করবে। তৈরি কী করবে? এই যে FeS, তাহলে এখান থেকে আর লঘু সালফিউরিক অ্যাসিড, তাহলে লঘু আছে, তাহলে H2H প্লাস আর প্লাস SO4-2, এটা আয়নে ভাঙবে। এবং এই যে ফেরাস সালফাইড কী হবে? এই যে ফেরাস সালফাইডকেও যদি আমি এরকম লিখি Fe+2 প্লাস S-2, হচ্ছে না এটা? ফেরাস মানে Fe+2,
তাহলে এপি প্লাস টু আর এস মাইনাস টু কী হবে? এবার এই যে টু এইচ প্লাস আর এস টু মাইনাস, দুটো এইচ প্লাস আর এস একটাই এস মাইনাস টু, তাহলে টু এইচ প্লাস আর এস মাইনাস টু এরা যুক্ত হয়ে তৈরি করবে সেই এইচ টু এস গ্যাসটা, সেই এইচ টু এস গ্যাস, এবং যে গ্যাসটা এখান থেকে বাইরে বেরিয়ে আসবে। এবং সঙ্গে প্লাস কে থাকবে? এই যে এপি প্লাস টু আর এসও ফোর মাইনাস টু, এরা দুজন মিলে একটা ফেরাস সালফাইডের একটা জলীয় দ্রবণ এখানেই থেকে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যাকোয়াস সলিউশন। তাহলে কি হলো? এই ফেরাস সালফেটের যে অ্যাকোয়াস সলিউশন সেটা এখানে থেকে গেল আর গ্যাসটা বাইরে বেরিয়ে আসছে। এবং আমি বললাম যে না, এখান থেকে কিছু পরিমাণ জলও বাষ্প আকারে বাইরে বেরোয়। এবার অ্যাকচুয়ালি ওই 1:1 লঘু সালফিক অ্যাসিড, এটা মানে কি 1:1? মানে যে আমরা এই দীর্ঘনল ফানেলে দেওয়ার আগে আমরা এমন একটা মিশ্রণ তৈরি করব যেখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকবে 1 পরিমাণ এবং ঠিক অতটাই পরিমাণ থাকবে জল। তার মানে যদি বলি যে 2 ml গাঢ় সালফিক অ্যাসিড, তার মানে কি ওই 2 ml জল, মানে অ্যাকচুয়ালি একই পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং একই পরিমাণ জল মিশিয়ে যে তৈরি করা হলো ওকেই বলি আমরা 1:1 অনুপাতে মিশ্রিত, মানে 1:1 অনুপাতে থাকা লঘু সালফিউরিক অ্যাসিড, এবং যাকে ঢালা হচ্ছে। এবার যেটা আগে বলে দিই যে তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার আমরা তো দীর্ঘনল ফানেল দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিডকেই ঢালছি, মানে আমরা কিন্তু এই নলের মধ্যে আমরা এমন না যে গাঢ়টা গিয়ে তারপর জলে মিশে লঘু, ওরকম না। এখানে কি আমরা দীর্ঘনল ফানেল দিয়ে অলরেডি আগে থেকেই যে সমপরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং সমপরিমাণ জল একসঙ্গে মিশিয়েই লঘু সালফিউরিক অ্যাসিড করেই ঢালছি। তাহলে যদি অ্যাসিডকে লঘু করেই ঢালি তাহলে একটা জলের প্রয়োজন হয় কেন? তাই তো এটা প্রশ্ন হবে তোমাদের মনে। তো এর কারণ হচ্ছে এই ফেরাস সালফাইড মানে এফিএস, একে যদি রাখতাম খোলা বায়ুতে, যদি জল না দিতাম তাহলে কি থাকতো? খোলা বায়ু। তাহলে এই এপিএস যদি রাখা হতো খোলা বায়ুতে, তাহলে ওই খোলা বায়ুর যে অক্সিজেন তার উপস্থিতিতে ফেরাস সালফাইড জারিত হয়ে ওই ফেরাস সালফাইড উপরে বিভিন্ন অক্সাইড এবং অন্যান্য বিভিন্ন দ্রব্যের একটা পাতলা আস্তরণ পড়তো, এবং যেই আস্তরণের জন্য সেই ফেরাস সালফাইড এই যে লঘু সালফিউরিক অ্যাসিড এর সঙ্গে বিক্রিয়া করতো না সহজে। সেই জন্য কি করা হয়, যাতে এই ফেরাস সালফাইড যাতে বায়ুর সংস্পর্শে আসতে না পারে এবং বায়ুর সংস্পর্শে না আসতে পেরে যাতে জারিত না হতে পারে, সেই জন্য আমরা ফেরাস সালফাইডকে রাখা হয় জলের মধ্যে, যাতে এটা দীর্ঘক্ষণ বিক্রিয়া করতে পারে, খুব সহজে বিক্রিয়া করতে পারে এবং যাতে দীর্ঘদিন যাতে লাস্টিং করে। তাহলে আশা করি বুঝতে পারলে যে উপরে যদি বায়ু থাকতো তাহলে ফেরাস সালফাইড জারিত হয়ে সে ফেরাস সালফাইডের উপরই একটা অক্সাইডের এবং বিভিন্ন উপাদানের একটা পাতলা আস্তরণ তৈরি করত, এবং যার জন্য এই লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারতো না সহজে বা বিক্রিয়া করতোই না। সেই জন্য যাতে এই এপিএস বায়ু সংস্পর্শে জারিত হতে না পারে, ওই জন্য এই ফেরাস সালফাইডকে রাখা হয় জলের মধ্যে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এবার তাহলে কি হলো? তাহলে এখান থেকে এপিএস আছে রাখা হলো জলের মধ্যে, দীর্ঘনল ফানেল দিয়ে কি ঢাললাম 1:1 অনুপাতে লঘু সালফিউরিক অ্যাসিড, এবং লঘু সালফিউরিক অ্যাসিড যখনই এপিএস এর সংস্পর্শে আসবে এখান থেকে কে বেরোবে? H2S গ্যাস, এবং ফেরাস সালফেটের একটা অ্যাকোয়াস সলিউশন থেকে যাবে। এবার এই যে নল দিয়ে এই নল দিয়ে এটা কিন্তু জলের মধ্যে না, এই নলটা জলের মধ্যে আছে, কারণ জলের মধ্যে এপিএস আছে, ওর সঙ্গে অ্যাসিডকে সংস্পর্শ করাতে হবে, ফলে এই নলটা জলের মধ্যে আছে কিন্তু এই নল জলের বাইরে আছে। মানে যে গ্যাসটা আসলো সেই গ্যাস কী হবে? এই যে এপিএস মানে যে H2S গ্যাস, এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটা এই নলের ভিতর দিয়ে কোথায় আসবে? এই যে ইউ নল টাইপের একটা টিউব আছে, এখানে রাখা আছে ফসফরাস পেন্টক্সাইড। যদি তোমরা ভালো করে অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি ভালো করে পড়ো তাহলে দেখবে যে অ্যাকচুয়ালি P2O5 এক প্রকারের
আম্লিক অক্সাইড যুক্ত এক প্রকারের জল শোষণকারী পদার্থ। এবং আগে থেকে বলে রাখি, এটা পরেও বলবো যখন আমি পড়াবো এই H2S গ্যাসের ধর্মগুলো যখন পড়াবো তখন বলবো যে H2S গ্যাস হচ্ছে একটা মৃদু অ্যাসিড ধর্মী। এবং এই যে P2O5 এটাও কি এক প্রকারের আম্লিক অক্সাইড। ফলে এক্ষেত্রে আমরা এই P2O5কে ব্যবহার করি জল শোষণকারী পদার্থ রূপে। তার মানে এই যে H2S গ্যাসের সঙ্গে কিছু পরিমাণ জলও ওর সঙ্গে মিশে গিয়ে এই নলে আসে, মানে এবং এই নল থেকে যখন আসে না এই যে ইউটিউবে, তখন এই যে ইউটিউবে রাখা যে ফসফরাস পেন্টক্সাইড এটা এর কাজ হচ্ছে সেই জলকে শোষণ করে নেবে। কেন? কারণ এখানে যে H2S গ্যাসও কি মৃদু অ্যাসিড, আর P2O5ও কি এক প্রকারের আম্লিক অক্সাইড। ফলে এটাও অ্যাসিড, ফলে বিক্রিয়া করবে না, ফলে এই সহজেই জলকে শোষণ করে নেবে এবং শোষণ করে এই নল দিয়ে কাকে পাঠাবে হচ্ছে H2S গ্যাসকে। এবং এই H2S গ্যাস একবারে নিচে, এই নলটা রাখা হয় একদম নিচে। কেন? কারণ H2S গ্যাস কি খুব বিষাক্ত গ্যাস, যাতে নিচে থাকে। এবং বলে দিই যে এই H2S গ্যাসের না, H2S গ্যাস হচ্ছে বায়ুর থেকে 1.2 গুণ ভারী। সেই জন্য আমরা H2S গ্যাসকে যখন সংগ্রহ করি তাহলে আগে কি ছিল? আগে এই গ্যাস জারে বায়ু ছিল, তাই তো? এবার H2S গ্যাস বায়ুর থেকে 1.2 গুণ ভারী। ফলে H2S গ্যাস ভারী হওয়ার জন্য H2S গ্যাস এই নিচে আস্তে আস্তে জমা হবে, আর নিচে যত জমা হবে তত কি এই গ্যাসটা ঊর্ধ্বমুখী চাপ দিবে, এবং ওর উপরে কি আছে? বায়ু। ফলে H2S গ্যাস বায়ুর থেকে 1.2 গুণ ভারী। ফলে H2S গ্যাসটা ভারীর জন্য নিচে জমা হবে, আর যত নিচে জমা হবে তত কি H2S গ্যাস উপরে চাপ দিবে। এবং উপরে চাপ দেওয়ার জন্য এই উপরে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা, কি বলবো, যে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা এই H2S গ্যাসটা জমা হবে। তাহলে এই হলো মেন প্রসেস। তাহলে এখানে APS আছে, যাকে রাখা হয় জলের মধ্যে। কেন রাখা হয় বললাম। এবং দীর্ঘনল দিয়ে আমরা প্রবেশ করাচ্ছি 1:1 অনুপাতে লঘু সালফিউরিক অ্যাসিডকে। এবং যেই নলটা একবার জলের মধ্যে আছে এবং ওই অ্যাসিড এবং APS যখন সংস্পর্শে আসবে, এখান থেকে H2S গ্যাসটা বাইরে বেরোবে, এবং এই গ্যাসের সঙ্গে কিছু জলীয় বাষ্পও থাকে, এবং সেটাকে ওই নল দিয়ে পাঠিয়ে আমরা এই যে ইউ নল বা ইউটিউব এর মধ্যে পাঠাই। এবং এখানে কি আছে? H2S কি মৃদু অ্যাসিড, এবং P2O5 একটি আম্লিক অক্সাইড। ফলে এটাও অম্ল, ফলে এরা বিক্রিয়া করবে না, এবং জলকে শোষণ করলো, এবং এই অম্ল বিক্রিয়া না করার জন্য এই H2S গ্যাস সহজেই আসলো গ্যাস দ্বারে। এবং গ্যাস দ্বারে এই যে নির্গমন নলটাকে অনেক ভিতরে পর্যন্ত প্রবেশ করা থাকে, যাতে সহজে বাইরে বেরিয়ে আসতে না পারে। এবং H2S গ্যাস বায়ুর থেকে ভারী, ফলে H2S গ্যাস নিচে জমা হয়, এবং যত নিচে জমা হবে তত থেকে উপরের বায়ুকে চাপ দিবে। ফলে বায়ুর ঊর্ধ্ব দিকে অপসারণ হবে, আর H2S গ্যাস জমা হবে। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, যে আপনি তো বলেছিলেন অ্যামোনিয়া গ্যাস পড়ানোর সময় যে আমরা যে এই গাঢ় সালফিউরিক অ্যাসিডকেও আমরা ব্যবহার করি মানে জল শোষণকারী পদার্থ রূপে। তাহলে স্যার এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে এটাও তো অ্যাসিড, আর H2S গ্যাস এটাও তো অ্যাসিড। তাহলে এখানে জল শোষণকারী পদার্থ রূপে আমরা কি গাঢ় সালফিউরিক অ্যাসিডকে নিতে পারি না? নিতে কেন পারি না, বা এখানেও আমরা কেন এই গাঢ় সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার কেন করি না? এই দুটোই আমি কারণ পরে বলছি, ঠিক আছে? সব কারণ বলবো। এবং আমরা না এখানে সেই লেড অ্যাসিটেট সিক্ত এটা পাওয়া যায়, লেড অ্যাসিটেট সিক্ত একটা কাঁচদণ্ড আছে। এবার একটা কাঁচদণ্ডকে লেড অ্যাসিটেটে ডুবিয়ে না ওটাকে একটা আস্তরণ ফেলবো, মানে একে বলা হয় লেড অ্যাসিটেটে সিক্ত কাঁচদণ্ড। এবার না যখন পরীক্ষা চলবে তখন একটা লেড অ্যাসিটেটে ডোবানো একটা কাঁচদণ্ডকে না এই মুখের সামনে ধরে রাখবো, ধরা আছে।
এবার যখন দেখব মানে টোটাল প্রসেস চলছে যখন দেখব এই লেড অ্যাসিটেটে সিক্ত কাঁচদণ্ড আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, তাহলে আমরা বুঝবো যে এই মানে এই হাইড্রোজেন সালফাইড এই গ্যাসটা আস্তে 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 এই গ্যাস জারটা ভর্তি হয়ে গেছে। কেন? এই H2S গ্যাস কি খুব বিষাক্ত গ্যাস, ফলে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কোনো H2S গ্যাস বাইরে বেরিয়ে না যায়। সেই জন্য আমরা কি করি যে টোটাল প্রসেস চলাকালীন একটা লেড অ্যাসিটেটে সিক্ত কাঁচদণ্ড এখানে ধরে রাখি। যখন দেখব এই কাঁচদণ্ডটা আস্তে আস্তে কালো হয়ে পড়ছে এবং তখনই বুঝবো যে এই গ্যাস জারটা ভর্তি হয়ে গেছে H2S গ্যাস দিয়ে, আমি তখনই এই প্রসেসটাকে বন্ধ করে দেবো। বুঝতে পারলে? এবং লেড অ্যাসিটেটের সঙ্গে H2S গ্যাস বিক্রিয়ায় যে লেড সালফাইড একটা কালো একটা অধক্ষেপ পড়ে, ওই কালো হয়ে যায় ওই জন্যই। ঠিক আছে, তাহলে কি হলো আমি দেখালাম কি করে হয় পরীক্ষা করে। এবং এটাও মনে রাখবে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি করার সময় আমরা শুষ্ককরণের ক্ষেত্রে ব্যবহার কাকে করি P2O5 কেন গাঢ় সালফিক অ্যাসিড না, ওটাও বলছি আমি। তাহলে কি হলো রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার নীতি ও শর্ত, বিক্রিয়ার সমীকরণ। এবার কি লাগবে? এবার তোমাকে করতে হবে যে শুষ্ককরণ। লিখে দিই শুষ্ককরণ। লেখো যে P2O5 এর মধ্যে দিয়ে H2S গ্যাসকে চালনা করে কি দেখলাম P2O5 মানে ফসফরাস পেন্টক্সাইডের মধ্যে দিয়ে H2S গ্যাসকে চালনা করে H2S গ্যাসকে সংগ্রহ করা শুষ্ক করা হয়। সংগ্রহ পরে হচ্ছে শুষ্ক করা হয়। এবার সংগ্রহ কি হবে? সংগ্রহ উপরে লিখছে, নিচে জায়গা হবে না। সংগ্রহ কি করে করি দেখো যে H2S গ্যাস H2S কি হবে H কত 1 এরকম দুটো আছে প্লাস কতই সালফার 32 তাহলে H2S গ্যাসের ভর কত হলো 34 গ্রাম প্রতি মোল। আর যে বায়ু এয়ার এর ভর হয় 28.8 গ্রাম প্রতি মোল। তাহলে আমরা বুঝতে পারলাম যে বায়ুর থেকে H2S গ্যাস ভারী, কত ভারী? প্রায় 1.2 গুণ ভারী। তাহলে লিখব যে হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী হওয়ার জন্য H2S গ্যাসকে পরীক্ষাগারে বা গ্যাস জারে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি যে H2S গ্যাস কি ভারী নিচে থাকবে আর উপরে কি বায়ু থাকবে, আর যত H2S গ্যাস জমা হবে তত কি উপরে চাপ দিবে, ফলে বায়ুটা ঊর্ধ্ব দিকে মানে বায়ু উপর দিকে অপসারিত হবে আর H2S গ্যাস জমা হবে। এবং সম্পূর্ণ জমা হলো কি না
কারণ একে আমি তো চোখে তো দেখে বুঝতে পারবো না, কালার নাই, বর্ণহীন গ্যাস। ফলে আমরা কি করি, এর সামনে একটা লেড অ্যাসিডের সিক্ত রাখি কাঁচদণ্ডকে। যখন দেখি ওটা আস্তে আস্তে হচ্ছে কালো ব্ল্যাক, তাহলে বুঝবো যে গ্যাসটা ভর্তি হয়ে যাচ্ছে, তখনই আমরা একে বন্ধ করে দেবো, বা একটা ঢাকনা দিয়ে ওই গ্যাসদারকে বন্ধ করে দেবো। এবং এখান থেকে একটা জিনিস লিখে রাখো যে H2S গ্যাস ঠান্ডা জলে দ্রাব্য, তাই জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না। এবার জলের নিম্ন অপসারণ ব্যাপারটা কি, তোমরা বুঝবে যখন পড়বো আমি পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতি। শুধুমাত্র যেহেতু কি H2S গ্যাস জলে দ্রাব্য, ফলে কি যদি জলে মিশেই যায় তবে আমরা তো এই H2S গ্যাস পাবো না। ফলে আমরা যেহেতু জলে দ্রাব্য হয় ঠান্ডা জলে, সেহেতু আমরা H2S গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না। তাহলে সংগ্রহ কী করে করি, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা। আর তোমাদের মনে আছে যে অ্যামোনিয়া গ্যাসকে আমরা সংগ্রহ কী করে করেছিলাম, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু আমি পড়াইছি। তাহলে যদি বলে হাইড্রোজেন সালফাইড গ্যাসের পরীক্ষাগারে লেখো প্রস্তুতি, তবে তোমাকে লিখতে হবে কি কি লাগে, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ওটা লিখতে হবে, বিক্রিয়ার নীতি ও শর্ত, সেকেন্ড বিক্রিয়ার সমিত সমীকরণ, সঙ্গে শুষ্ককরণ এবং সঙ্গে সংগ্রহ। তোমাকে এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে। ছবিটা আঁকার প্রয়োজন পড়ে না, আর যদি তোমার পরীক্ষাতে সময় থাকে পর্যাপ্ত পরিমাণে তবে তুমি ছবি আঁকতে পারো, আর নয়তো ছবি না আঁকলেও যদি সব লেখো ভাষা এবং বিক্রিয়া সুন্দর করে, তবে তুমি সম্পূর্ণ নম্বর পাবে। এবার একটা বিষয় ওই যে সেটা বাকি থাকলো যে আমরা কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি না। আর গাঢ় সালফিউরিক অ্যাসিড শুষ্ককারী পদার্থ হিসাবে কাজ করলেও আমরা H2S গ্যাসকে শুষ্ক করার জন্য আমরা কেন গাঢ় সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করছি না। এই দুটোই খুব ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষাতে, এবং এটা কিন্তু আসতে পারে শর্ট প্রশ্নে যে H2S গ্যাসকে শুষ্ক করার জন্য আমরা শুষ্ককরণ হিসাবে মানে শুষ্ককারী পদার্থ রূপে আমরা ব্যবহার কাকে করি, P2O5 করা হয়। ক্লিয়ার? এবার যেটা মেন প্রশ্ন, সব নোট করবে, যেটা মেন প্রশ্ন হচ্ছে যে H2S গ্যাস প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার কেন করা হয় না। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন করা হয় না মানে অ্যাকচুয়ালি শুষ্ককারী পদার্থ হিসেবেও না, আর এখানে ডিরেক্টও না, এখানেও ব্যবহার করা হয় না। কেন করা হয় না? কারণ যে গাঢ়, এটা কিন্তু আসে পরীক্ষায়, গাঢ় H2SO4 তীব্র জারক অ্যাসিড, তাই উৎপন্ন হওয়া H2S গ্যাসকে জারিত করে সালফার
মানে এস ও সালফার ডাইঅক্সাইড, সালফার ও SO2 মানে সালফার ডাইঅক্সাইডে পরিণত করে ফলে যেটা মেন পাওয়ার কথা H2S গ্যাস, বাট সেটাই পাই না, ফলে H2S গ্যাসকে পাওয়া যায় না। কি বললাম যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তীব্র জারক অ্যাসিড, তাই উৎপন্ন হওয়া যে H2S গ্যাসকে জারিত করে সালফার ও সালফার ডাইঅক্সাইডে ও কনভার্ট করে দেয়, ফলে H2S গ্যাসের মেন পাওয়ার কথা H2S গ্যাস আমরা সেটাই পাই না। তাহলে কী হবে বিক্রিয়াটা, যে এই যে H2S গ্যাস তো উৎপন্ন হলো কিন্তু কে আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, সে সঙ্গে সঙ্গে এটা আছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কি করবে সঙ্গে সঙ্গে এই H2S গ্যাসকে জারিত করবে কিসে, সালফার এবং সঙ্গে সালফার ডাইঅক্সাইডে, S প্লাস SO2 আর সঙ্গে জল থাকবে 2H2O। দেখো সমতা মিলল কিনা, S একটা টোটাল ও কটা, 4টা, তাই 2 2 4, H কটা, 4টা, H 2 আর 2 4 পাওয়া যায় না। এবং লিখতে পারো যে এই কারণের জন্যই শুষ্ক কারক রূপেও গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না। আশা করি সব বুঝতে পারলে, এবং এটা কিন্তু মাথায় রাখবে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তীব্র জারক অ্যাসিড, ফলে H2S গ্যাসকে জারিত করে সালফার এবং সালফার ডাইঅক্সাইডে কনভার্ট করে দেবে, ফলে আমরা H2S গ্যাসটাকেই পাবো না। এবং সেম কারণের জন্য আমরা এখানে কি ব্যবহার করছি, গাঢ় সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে P2O5 করতে পারে না। তা আশা করি আমি সম্পূর্ণ বিষয় ব্যাখ্যা করলাম যে আমরা এই দীর্ঘনল দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিডকেই ঢালছি, তবুও আমরা কেন এই ফেরাস সালফাইডকে রাখছি জলের মধ্যে। ক্লিয়ার? প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা করলাম, কি লাগে, কিভাবে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়ার সমীকরণ, কি করে আমরা শুষ্ককরণ করছি, কাকে ব্যবহার করছি আর কাকে ব্যবহার করা হয় না এবং কেন, এবং সঙ্গে কি করে আমরা সংগ্রহ করি। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। যেখানে সমস্যা হবে আমাকে বলবে। এবং এই হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করার আরেকটা আছে যন্ত্র, যাকে বলে কিপ যন্ত্র, এবং কিপ যন্ত্র সব থেকে ভালো, যে আমরা উল বোতলের সাহায্য থেকে, মানে উল বোতলের থেকেও আমরা ম্যাক্সিমাম পরীক্ষাগারে আমরা কিপ যন্ত্রই ব্যবহার করি। এবং আমরা নেক্সট দিন জানবো হচ্ছে কিপ যন্ত্রের সাহায্যে আমরা কি করে H2S গ্যাসকে প্রস্তুত করি। ততক্ষণ ভালো করে মন দিয়ে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।